কয়েকদিন আগে ভারতের একজন বড় অর্থনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিলেন। তিনি লিখলেন, এটা সত্যি চমকে দেওয়ার মতো। ভারতের নিউজ চ্যানেলগুলোতেও তর্ক শুরু হয়ে গেল, আর বাংলাদেশের ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়ল একটাই খবর: বাংলাদেশ ভারতকে পেছনে ফেলে দিয়েছে। মানুষ শেয়ার করছে, উল্লাস করছে, বুক ফুলিয়ে বলছে, দেখলে তো আমরাই এগিয়ে গিয়েছি। কিন্তু সত্যটা কি এতটাই সহজ? এপ্রিলের 14 তারিখ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তাদের বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করলো। একটা ডেটা পয়েন্ট বের হতেই ঝড় উঠে গেল দুই দেশের সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে উল্লাস, ভারতে হতবাক প্রতিক্রিয়া। খবরটা হলো 2026 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $2,911, আর ভারতের $2,812, অর্থাৎ বাংলাদেশ এগিয়ে। কিন্তু একটু থামুন, এই একটা সংখ্যা দেখে যারা উল্লাস করছেন বা হতাশ হচ্ছেন, তারা আসলে একটা বিশাল ফাঁদে পড়েছেন। আমাদের আজকের প্রশ্ন একটাই: সংখ্যাটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। কিন্তু এই সংখ্যা দিয়ে যে গল্পটা বলা হচ্ছে, সেটা কতটুকু সত্য? উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে এই সংখ্যাটা আসলে কি মাপছে। মাথাপিছু জিডিপি মানে হলো একটা দেশের মোট উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করা। কিন্তু এখানে যে হিসেবটা হচ্ছে সেটা কারেন্ট US ডলারে, মানে টাকা রুপিকে ডলারে রূপান্তর করে তারপর তুলনা। এখানেই আসলে আসল ফাঁদ। মাথাপিছু জিডিপি কারেন্ট ডলারে হিসাব করা হলে সেটা মুদ্রার বিনিময় হারের উঠানামের উপর ব্যাপকভাবে নির্ভর করে। কোনো দেশের মুদ্রা দুর্বল হলে তার ডলার মূল্য কমে যায়, দেশের উৎপাদন না কমলেও। সহজ কথায় বলতে গেলে ভারতের রুপির দাম এবছর পড়ে গেছে, আর তাতেই ডলারের হিসেবে ভারত পিছিয়ে পড়েছে। এটা কিন্তু অর্থনীতির দুর্বলতা নয়, এটা মুদ্রার খেলা। এই ধরনের তুলনা আগেও হয়েছে। 1989 থেকে 2002 সাল পর্যন্ত বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়েই ছিল। তারপর ভারত এগিয়ে গেছে। 2018 সালে বাংলাদেশ আবার এগিয়ে গেল। তারপর টাকার দরপতনে 2025 সালে ভারত আবার এগিয়ে গেল। এখন 2026 সালে এসে বাংলাদেশ আবার এগিয়ে যাচ্ছে। এই যে ক্রমাগত উলটপালট, এটাই প্রমাণ করে এই মাপকাঠিটা কতটা অস্থিতিশীল। এখন আসল সংখ্যায় আসি। এমন একটা পদ্ধতি আছে যেখানে বিনিময় হারের প্রভাব বাদ দিয়ে শুধু দেখা হয় টাকা দিয়ে আসলে কতটুকু কেনা যাচ্ছে। এটাকে বলে পারচেজিং পাওয়ার প্যারিটি বা PPP। এই PPP হিসেবে 2025 সালে ভারতের মাথাপিছু জিডিপি $11,789 আর বাংলাদেশের $10,271। ভারত 15% এগিয়ে, এবং 2031 সালের মধ্যে এই ব্যবধান গিয়ে দাঁড়াবে 24%। আরেকটু বড় ছবিতে দেখা দরকার। ভারতের মোট জিডিপি $3,916 বিলিয়ন, বাংলাদেশের $458 বিলিয়ন। অর্থাৎ ভারতের অর্থনীতি বাংলাদেশে প্রায় 8 গুণ বড়। যে দেশের অর্থনীতি 8 গুণ বড়, সে দেশের মাথা পিছুতে একটু পিছিয়ে গেলে সেটা আসলে সত্যি কি খুব উদ্বেগের, নাকি এটা শুধু একটা পরিসংখ্যানগত মুহূর্ত? তাহলে বাংলাদেশের জন্য এই সংখ্যার মানেটা কি? এটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। বাংলাদেশ এতদিনে সত্যিকার অর্থনৈতিক অগ্রগতি করেছে। পোশাক শিল্প, রেমিটেন্স, মানব উন্নয়ন সূচকে ধারাবাহিক উন্নতি। কিন্তু এই একটা সংখ্যার পেছনে দাঁড়িয়ে আমরা ভারতকে হারিয়েছি বলা, সেই সাফল্যকেই এটা ছোট করে। কারণ এই সংখ্যাটা বাংলাদেশের অর্জনের চেয়ে বেশি ভারতের রুপির দুর্বলতার গল্প। IMF নিজেই বলেছে 2027 সালে ভারত আবার এগিয়ে যাবে, এবং অন্তত 2031 সাল পর্যন্ত সামনেই থাকবে। এই এগিয়ে যাওয়া যদি মাত্র 1 বছরের জন্য হয়, তাহলে এটা ঐতিহাসিক বিজয় নয়, এটা একটা পরিসংখ্যানগত মোড়। ভাইরাল হওয়া এই গল্পের মূল সমস্যা হলো একটা জটিল অর্থনৈতিক বাস্তবতাকে একটা সরল হেডলাইনে ঢুকিয়ে দেওয়া হলো। বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে। এই বাক্যটা শুনতে ভালো লাগে, শেয়ার করতে ভালো লাগে, ভিউও আসে, কিন্তু সম্পূর্ণ সত্যটা হলো সংখ্যাটা সত্যি, গল্পটা অর্ধেক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান।